কোচ, আমি অনেক লম্বা সময় ধরে দৌড়াতে পারছি, কিন্তু অনেক লম্বা সময় ধরে স্পিড রান করতে পারতেছি না। আচ্ছা, এই প্রবলেমটা শুধু তোমার না, আর অনেকেরই আছে যাদের অনেক বেশি এন্ডুরেন্স আছে, কিন্তু সেই অনুযায়ী তাদের স্পিডটা ডেভেলপ হচ্ছে না। সো আমরা চলো আজকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করি যে আসলে কিভাবে কি করলে, কোন ধরনের ট্রেনিং করলে আপনার এন্ডুরেন্স এবং স্পিড একই সাথে বিল্ড হবে এবং আপনি আগের থেকে আরও বেটার অ্যাথলিট এবং বেটার রানার হয়ে উঠবেন। লাস্ট 6 বছর বিভিন্ন মানুষকে ট্রেনিং করানো এবং একই সাথে অ্যাজ এ অ্যাথলিট নিজেও গ্রো আপ করার ক্ষেত্রে আমি যেমন 5 কিলো, 10 কিলো, হাফ ম্যারাথন, ফুল ম্যারাথন এবং আলট্রা ম্যারাথন সবই দৌড়াইছি এবং সবগুলোতে একটা সার্টেন স্পিড আলহামদুলিল্লাহ জেনারেট করতে পারছি। এবং আমার ট্রেনিংয়ের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সটা পারছি সেটার ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আজকে এই ভিডিওতে আমরা আসলে মেনলি 5টা জিনিস নিয়ে কথা বলবো, যে 5টা জিনিস আপনি যদি ফলো করেন তাহলে আসলে আপনার এন্ডুরেন্সের সাথে সাথে আপনার স্পিডটাও বাড়বে এবং একই সাথে আপনি আসলে ইনজুরি ফ্রি থাকতে পারবেন। এই পাপ্পু দাঁড়াও, জোরে দৌড়াইতে চাইলে রুল নাম্বার 1 হচ্ছে আস্তে দৌড়াইতে হবে। আমি কিরকম দৌড়াইতে হবে? আমরা কি যখন দৌড়াচ্ছি তখন লম্বা টাইম আস্তে কথা বলতে বলতে দৌড়াবো, নাকি যতক্ষণ জোরে দৌড়াচ্ছি তখন কথা বলতে পারবো? না, ব্যাপারটা হচ্ছে আস্তে দৌড়ানো আমরা ওই জোন 2 বলি। এই জোন 2টা হচ্ছে আসলে আমরা এই যে একই সাথে যে কনভারসেশন করতে পারতেছি ইফোর্টলেসলি, সেই ব্যাপারটা থাকতে হবে। অর্থাৎ আমাদের যে যার ক্যাপাসিটি যেমন আছে সেই ক্যাপাসিটিতে আমি যেই পেসে আরেকজনের সাথে এরকম ফ্রিকুয়েন্টলি একদম ইজিলি কথা বলতে পারতেছি, এটা কতক্ষণ সেই জোনে আমাদের দৌড়াতে পারি? এই জোনটা বা এই রানটা আমাদের সপ্তাহের ম্যাক্সিমাম ট্রেনিংয়ের 80 to 90% হইতে হবে এবং ডিউরেশনও অ্যারাউন্ড 60-70 মিনিট, 90 মিনিট, যার যেমন ক্যাপাসিটি সেই অনুযায়ী যাইতে হবে। সো আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জোরে দৌড়াতে চাই তাহলে প্রথম রুলেই হচ্ছে আস্তে দৌড়ানো শিখতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই পারি না এবং আমাদের 100% ট্রেনিংয়ে 80 to 90%ই থাকবে শুরুতে ইজি রান। বুঝতে পারছি? আস্তে দৌড়ানোর পাশাপাশি পয়েন্ট নাম্বার 2 হচ্ছে স্পিড ট্রেনিং কিংবা থ্রেশহোল্ড ট্রেনিং আমাদের রেগুলার বেসিসে করতে হবে। থ্রেশহোল্ড ট্রেনিং কিংবা স্পিড ট্রেনিংটা আসলে কীভাবে ডিসাইড করব? এটাকে আমরা বলি যে ইন্টারভাল ট্রেনিং, যেখানে আমরা আমাদের হার্ট রেটের ম্যাক্সিমাম জোন 4টা, সেই 4কে টার্গেট করে আমরা ট্রেনিং করব এবং যেই জোনে আসলে আমরা অনেক বেশি টায়ার্ড হব কিন্তু সেটাকে আমরা একটু কন্টিনিউ ধরে রাখতে পারবো। এমন না যে 10 সেকেন্ড পরে আমি আর দৌড়াতে পারতেছি না। সো আমাদের হার্ট রেটের 80 to 85% ইফোর্টে যে জায়গাটা আসে, অথবা 75 থেকে 85% ইফোর্টে যে জায়গাটা আছে, সেইখান থেকে আমরা জোন 4-এ ট্রেনিং করব। এই জোন 4-এ ট্রেনিংটা তো আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে। অর্থাৎ একটা সপ্তাহে ধরেন সোমবারে আপনি ইন্টারভাল ট্রেনিং দিলেন অ্যান্ড দেন আপনি 1 মাস কোনো কিছু করলেন না স্পিড ট্রেনিং, তাহলে কিন্তু আসলে আপনার স্পিড ট্রেনিংটা যতই আপনি জোন 2-তে রান করেন বিল্ড হবে না। এটাকে রিপিটেডলি করে যেতে হবে। অর্থাৎ পরের সপ্তাহেও যেও আপনি হয়তো আরেকটু ডিস্টেন্স বাড়ায় কিংবা আরেকটু স্পিডে দৌড়ালেন এই থ্রেশহোল্ড ইন্টারভালগুলোতে। সো আমাদের থ্রেশহোল্ড ইন্টারভাল কিংবা আপনার যে থ্রেশহোল্ড সেই ইন্টারভালগুলো দৌড়াইতে হবে রেগুলার বেসিসে, উইকলি অ্যাটলিস্ট একদিন, যদি আপনি আপনার স্পিডটাকে আগের থেকে বেটার করতে চান। কোচ, আমি প্রথম 2-3 কিলোমিটার খুবই ভালো দৌড়াচ্ছি, কিন্তু পরবর্তীতে যে হাঁপিয়ে যাচ্ছি এবং টায়ার্ডনেস চলে আসছে। আচ্ছা, এইটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের একটা সার্টেন টাইম পর বডিতে ফ্যাটিক চলে আসে। তো এখানেই হচ্ছে পয়েন্ট নাম্বার 3, অর্থাৎ ফ্যাটিককে কীভাবে আপনি আসলে কন্ট্রোল করবেন এবং ফ্যাটিকের ভিতরেও আসলে আপনি কীভাবে দৌড়াবেন। এটার ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে আপনি আপনার লং রানগুলোকে ফ্রিকুয়েন্টলি রাখতে হবে উইকলি। হ্যাঁ, যেইখানে আমার বডি অনেক ফ্যাটিক হবে এবং লং রানের প্রথম ধরো আমরা 15 কিলোমিটার একটা লং রান দৌড়াবো, সেইখানে প্রথম 10 কিলো হয়তো ইজি দৌড়াবো, কিন্তু পরের 5 কিলো আমরা একটু ইফোর্ট দিয়ে দৌড়াবো, যাতে আমার বডি রাখতে পারি আমরা। যেই পেস আমাদের জন্য একটু হার্ড, যেই পেসে আমি আমার রেস দৌড়াতে চাচ্ছি, তো তখন যেটা হবে আমার বডি অ্যাডাপ্ট করা শুরু করবে যে টায়ার্ড অবস্থায় কীভাবে জোরে দৌড়ানো যায়। কিন্তু আদারওয়াইজ কিন্তু আমার বডি ওটাতে অ্যাডাপ্ট করে না। সো শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত স্পিডে দৌড়াতে চাইলে লং রানের ভিতরেও শেষের দিকে যে এরকম একটু কন্ট্রোল থ্রেশহোল্ড পেসে আসলে আমাদের রান করতে হবে। তাহলে আমাদের ম্যারাথন কিংবা এই যে লং ডিস্টেন্স রানগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসলে জোরে দৌড়াতে পারবো। সো আমাদের বডিতে যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেটাকে যেন আমরা দ্রুত সরাই ফেলতে পারি, রিডিউস করতে পারি। হ্যাঁ, এই কারণে আমাদের মাসেল বিল্ডটা করা খুব জরুরি। এর বাইরে আরেক ধরনের স্ট্রেংথ ট্রেনিং, যেটাকে বলি আমরা ব্যালেন্স এবং মোবিলিটি। হ্যাঁ, মোবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। আমাদের যদি রাইট অ্যালাইনমেন্টে না যাই, সেটার জন্য কিন্তু আমার অ্যাঙ্কেলের মোবিলিটি দরকার, ফ্লেক্সিবিলিটি দরকার, যাতে আমার বডির জয়েন্টগুলো মোর ফ্লেক্সিবল ওয়েতে মুভ করতে পারে। সো আমরা যখন স্ট্রেংথ ট্রেনিং করবো তখন আমাদের মাথায় রাখতে হবে 3টে ক্যাটাগরিতে ভাগ করা। একটা সার্টেন ক্যাটাগরি থাকবে প্লায়োমেট্রিক্স অ্যান্ড ড্রিলস, যেখানে আমরা এ স্কেপ, বি স্কেপ, হাই জাম্প, হ্যাঁ, জাম্পিং স্কোয়াড, জাম্পিং জ্যাক, এই জিনিসগুলো থাকবে, যেখানে আমার বডি স্পিডের সাথে এবং
কি বলবো পাওয়ার জেনারেটে অনেক হেল্প করবে। আরেকটা ট্রেনিং থাকবে টু বিল্ড আওয়ার মাসেল, লিন মাসেল যেন আমার বেটার বিল্ড হয়, আমার যেন ইনজুরি প্রোটেকশনের জন্য মাসেল যেন আমাকে সাপোর্ট দিতে পারে। অ্যান্ড দেন সেকেন্ড থার্ড হচ্ছে আমার মোবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি যাতে থাকে, সো দ্যাট আমি যে জোরে দৌড়াইতে গেলে আমার তো স্ট্রাইড লেন বড় হতে হবে, আমার বডিকে অনেক বেশি অ্যাডজাস্ট করতে হবে। সো সেই ক্ষেত্রে যাতে আমার ফ্লেক্সিবিলিটিটা থাকে, আমার জয়েন্টের মোবিলিটিটা থাকে, যেন আমি ইনজুরিতে না পড়ি। সো এই তিনটা জিনিস যদি আমরা মিক্স আপ করে একটা স্ট্রেংথ ট্রেনিং প্ল্যান সাজাতে পারি, তাহলে আসলে আমাদের এই জোরে দৌড়াইতে এবং এন্ডুরেন্স এবং স্পিডে কাজে আসবে। ভাই একদিন হার্ড ট্রেনিং করার পরের দিন আমার শরীরে অনেক পেইন থাকে, এবং আরেকদিন যে আমি ট্রেনিংয়ে যাব সেটার ইচ্ছা আর আসে না। আচ্ছা, এখানে আসলে 0.5 আসে। সেই 0.5টা হচ্ছে আসলে রিকভারি, অ্যান্ড রিকভারি কামস ফ্রম রাইট অ্যামাউন্ট অফ ফুড ইনটেক অ্যান্ড অলসো রেস্ট। সো আমি যদি ঠিকমতো ট্রেনিংয়ের পরে খাবার না খাই, আমার বডিতে যদি প্রোটিনের পরিমাণ ঠিকমতো না যায়, এবং আমার যদি ইলেকট্রোলাইট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যদি বডিতে না আসে, তাহলে কিন্তু আমি ট্রেনিং করার পর যে উন্নতিটা সেটা পাবো না। কারণ আমার মাসেল যে রিবিল্ড হবে, আমি তো দৌড়ানোর সময় হার্ড ট্রেনিং করার ফলে মাসেলের টিস্যুগুলো ড্যামেজ হয়, রাইট? টিস্যুগুলোকে যে আবার রিবিল্ড করব সেটা কিন্তু আর পসিবল হয় না। নিউট্রিশন দরকার আমার। সো আমাদের নিউট্রিশন এবং রেস্ট দুটোই দরকার, যাতে আমার প্রপার রিকভারি হয়। সো এই কারণে আপনি আগের 4টা জিনিস যদি আমরা ঠিকমতো করি, কিন্তু লাস্টেরটা যদি না করি, তাহলে কিন্তু আমার এই পুরো 4টা জিনিসের যে ইফোর্ট, সেইটার কিউমুলেটিভ রেজাল্ট কিন্তু আসবে না। ওকে, সো আমাদের কি করতে হবে, রেস্ট এবং রিকভারিতে ফোকাস দিতে হবে এবং রাইট অ্যামাউন্ট অফ ফুড ইনটেক করতে হবে। অনেকেই কি করে, ওজন কমানোর কিংবা ওজন যাতে না বেড়ে যায় সে কারণে অনেক কম খায়। আমরা আসলে খেলে কিন্তু বেশি ট্রেনিং করতে পারবো না, আমাদের ওই লেভেলে ইম্প্যাক্টও বডিতে আসবে না এবং রেজাল্ট ড্রিভেন হবে না। সো আমাদের এই 5টা জিনিস যদি আমরা মেনটেন করি, তাহলে আসলে আমাদের স্পিড এবং এন্ডুরেন্স দুটোই বিল্ড হবে। এছাড়াও ইন্ডিভিজুয়াল জিনিসপত্র থাকে, সেটা যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা আমাদের সাথে ট্রেনিংয়ে যোগ দিতে পারেন, যেখানে আমরা প্রপার ওয়েতে রানিং এবং ফিটনেস নিয়ে কাজ করি এবং আপনার কারেন্ট লেভেলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হেল্প করি। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।